হচ্ছে যেখান থেকে কয়েন খসে পড়বে সেটাতে একদম একদম লিস্ট পরিমাণে, মানে খুবই কম, তাই না? এ পর্যন্ত আমরা পড়েছিলাম। আমরা কি চ্যাপ্টার 7-8 শুরু করেছিলাম ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি? আমার মনে হয় আমরা শুরু করিনি। আজকে আমরা তাহলে লেসন 7-8 থেকে পড়বো এবং আশা করছি আজকে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা, লেসন 7-8 আমাদের লেসনের টপিকটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ মেটাল অ্যান্ড নন মেটাল। আমরা এখন মেটাল অ্যান্ড নন মেটালের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা কেমন কিভাবে হয় সেটা পড়বো। ঠিক আছে? You have known earlier the metals are generally electric conductors and non-metals are electric non-conductors or insulators. Now you'll see yourself how metals act as electric conductor and non-metals act as electric non-conductor. তার মানে আমরা এখন আমরা কি জেনেছি যে মেটাল কয়েকটা বৈশিষ্ট্য পড়েছিলাম না আমরা, যে মেটালকে হচ্ছে খুব সহজে ভাঙা যায় না, তারপরে হচ্ছে চকচক করে, থার্মাল কন্ডাক্টিভিটি আছে। একইভাবে আমরা জেনেছিলাম যে মেটালরা ইউজুয়ালি ইলেকট্রিসিটিও কন্ডাক্ট করে, আর নন মেটালরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। এখন আমরা হচ্ছে তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো একটা টাস্কের মাধ্যমে। টাস্কটা কি? অবজারভেশন অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ মেটাল। তার মানে এই টাস্কটার নামই হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মেজার করা। তো রিকোয়ার্ড অ্যাক্সেসরিজ, এখানে আমাদের কি কি লাগবে? 1 ইলেকট্রিক সেল লাগবে, মানে একটা ব্যাটারি লাগবে, 1 ইলেকট্রিক্যাল বাল্ব, 2 ইলেকট্রিক্যাল ওয়্যার, স্টিল স্পুন, পিস অফ অ্যালুমিনিয়াম, রাবার, উড, প্লাস্টিক স্পুন। তাহলে এই আমাদের খুবই অ্যাভেলেবল, হাতের আশেপাশেই পাওয়া যায় এইসব কয়েকটা জিনিস আমাদের এখানকার রিকোয়ার্ড অ্যাক্সেসরিজ। ঠিক আছে? এবার আমরা প্রসিডারটা দেখবো। আচ্ছা, এই ওয়ার্ড মিনিং এ তো কারো কোনো সমস্যা নেই, সবাই বুঝেছো না? যে হচ্ছে আমাদের একটা ব্যাটারি লাগবে, বাল্ব লাগবে, তার লাগবে দুইটা, একটা স্টিলের স্পুন লাগবে, অ্যালুমিনিয়ামে এক পিস অ্যালুমিনিয়াম লাগবে, একটু রাবার লাগবে, একটু কাঠ লাগবে, একটু প্লাস্টিক লাগবে, প্লাস্টিকের একটা স্পুন লাগবে। মানে অনেক টাইপের কিছু হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম কি বলতো? অ্যালুমিনিয়াম একটা মেটাল, তাই না? রাবার কি? রাবার নন মেটাল। উড কি? উডও নন মেটাল। প্লাস্টিক স্পুন কি? কে বলবে? metal. প্লাস্টিক স্পুন মেটাল? No, miss. নন Non-metal. মেটাল। প্লাস্টিক কি চকচক করে? No. হ্যাঁ, প্লাস্টিক আবার আমরা দেখেছিলাম আগেরটাতে থার্মাল কন্ডাক্টিভিটিও প্লাস্টিকের খুবই লো লেভেলের। তার মানে প্লাস্টিক আবার প্লাস্টিকের যে কোনো বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝতে পারবো যে এটা মেটাল না, এটাতে ঝনঝন শব্দও হচ্ছে না, এটা চকচকও করছে না। একইভাবে কাঠও তাই, রাবারও তাই, এগুলো নন মেটাল। আর অ্যালুমিনিয়াম, তারপর কপার, এগুলো আমরা পড়েছিলাম মেটালের এক্সাম্পল, তাই না? আচ্ছা, এবার আমরা এটার প্রসিডারটা দেখবো। প্রসিডারটা কিরকম? Take the electric cell and see that there is a positive sign at one end and negative sign at other end. Connect one copper wire at one end of the cell and another copper wire at the other end of the cell as in the figure. তার মানে আমরা কি করব? আমরা সবাই একটা করে ব্যাটারি নিব, ব্যাটারির উপরে আর নিচে দেখবো যে এক জায়গায় প্লাস সাইন থাকে, এক জায়গায় মাইনাস সাইন থাকে। কখনো খেয়াল করেছো তোমরা? Yes, miss. ব্যাটারি তো আমরা সবাই দেখেছি, ব্যাটারির একটা প্রান্ত হচ্ছে পজিটিভ সাইন থাকে আর একটা প্রান্তে নেগেটিভ সাইন থাকে। মূলত পজিটিভ নেগেটিভ এই দুইটা একসাথে না থাকলে কোনো একটা সেল বা ব্যাটারি কাজ করে না, ইলেকট্রিসিটি পাস করে না। ঠিক আছে? তার মানে প্রোটন ইলেকট্রন দুইটাই দরকার হয় আমাদের। এটা আস্তে আস্তে সিনিয়র ক্লাসগুলোতে উঠলে তোমরা আরো ব্রডলি জানবা। এখন আপাতত এতটুকু জানো যে হচ্ছে প্রোটন ইলেকট্রন সবকিছুরই দরকার হয় ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির জন্য, আর সেজন্য একটা পজিটিভ সাইন একটা নেগেটিভ সাইন দিয়ে মিন করে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করব যে দুইটা তার নিব, দুইটা তারের একটা তার ব্যাটারির পজিটিভ প্রান্তে লাগাবো আর আরেকটা তার ব্যাটারির নেগেটিভ প্রান্তে লাগাবো। তাহলে যে দুইটা তার নিলাম সে দুইটা তারের প্রত্যেকটা তারেরই একটা মাথা ফাঁকা থাকলো না? মানে একটা করে প্রান্ত ব্যাটারির সাথে লাগানো হয়েছে আর দুইটা তারেরই একটা করে প্রান্ত ফাঁকা আছে। এটা ফাঁকা, আবার ওই উপরের তারটার এইটুকু ফাঁকা, মানে এই দুইটা ফাঁকা, তাই না? এবার এই ফাঁকা প্রান্ত দুটাতে আমরা বাল্ব লাগাই দিব। ঠিক আছে? বাল্ব কিভাবে লাগাবো? তোমরা হচ্ছে বাল্বের পেছনের অংশটুকুতে দেখবে যে ওখানে লাগানোর জন্য আংটার মতো থাকে, এই যে এরকম এরকম দুটো আংটার মতো থাকে। ঠিক আছে? বাল্বের পেছন দিকটাতে। তো সেই আংটাতে আমরা একটা মাথায় হচ্ছে একটা তার লাগাবো, আবার পজিটিভ প্রান্তের তারটা আরেকটা মাথায় লাগাবো। দেখো সেটাতে এক্সপ্লেইন করা আছে যে connect one copper wire at one end of the cell and another copper wire at the end of the cell. আচ্ছা, এটা আমরা পড়লাম। তারপর one of you take the electrical bulb, you will see two raised metallic points or thick wire-like points at one end of the bulb, which end is supposed to go into the socket.
তার মানে আমাদের যে সকেট থাকে বাসায়, বাল্বের যে সকেট থাকে, সেই সকেটে যে অংশটুকু যায় সেই অংশে কি থাকে, দুইটা মেটালিক পয়েন্ট থাকে, এই যে টু রেইজড মেটালিক পয়েন্ট। ঠিক আছে, এই যে আংটার কথা বললাম, এরকম দুটা মেটালিক পয়েন্ট থাকে। এখন তুমি কি করবা, নাও কানেক্ট দ্য ওপেন এন্ড অফ দ্য ওয়ান ওয়্যার উইথ ওয়ান অফ দ্য কানেক্টিং পয়েন্টস অফ দ্য বাল্ব এন্ড কানেক্ট দ্য আদার ওয়্যার উইথ অ্যানাদার কানেক্টিং পয়েন্ট। তার মানে বোঝা গেছে সংযোগটা আমরা কিভাবে দিব, একটা তার নিয়ে যে বাল্বের পেছন দিকে লাগাই নেবো, আর একটা তার নিয়ে বাল্বের পেছন দিকে লাগাই। আচ্ছা, তারপর দেখো, হোয়াট ডু ইউ সি, দ্য বাল্ব ইজ ইলুমিনেটিং। ইলুমিনেট করা মানে কি, বাল্ব এখন জ্বলছে, গ্লো করছে। ঠিক আছে, মানে আমরা কানেকশনটা আসলে ঠিকঠাক হয়েছে সেটা প্রুভ করতে পারছি। As copper is an electric conductor, it transmits electricity taken from the cell and send it to the bulb. For this reason, the bulb lights up. If the copper wire was not an electric conductor, it could not conduct electricity and the bulb would not illuminate. তার মানে হচ্ছে, যদি আমরা আমাদের কপার ওয়্যারটা ইলেকট্রিক কন্ডাক্টর না হতো, তাহলে এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতো না, আবার বাল্বটাও জ্বলতো না। তার মানে আমরা কি বুঝতে পারি, কপার হচ্ছে একটা মেটাল, আর কপার ইলেকট্রিসিটি ট্রান্সমিশন করে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তাই না? বোঝা গেছে আমরা টাস্কটা কেন করলাম? আচ্ছা, তারপর দেখো, নাও ডিসকানেক্ট দ্য কপার ওয়্যার এন্ড গিভ কানেকশন বিটুইন দেম উইথ আয়রন আর অ্যালুমিনিয়াম ওয়্যার। এবার হচ্ছে আমরা কপার না দিয়ে আয়রন মানে হচ্ছে লোহার তৈরি কিংবা অ্যালুমিনিয়ামের তৈরি কোন একটা তার নিব। মানে ওগুলোকেও তো মেশিন দিয়ে চিকন তারে পরিণত করা সম্ভব। ওরকম কোন একটা তার নিয়ে আমরা হচ্ছে এই কানেকশনটা, সেম কানেকশনটাই দিতে থাকবো। জাস্ট এখানে কপারের তারের বদলে এই যে দুটো তার নিয়েছিলাম, অ্যালুমিনিয়াম বা আয়রনের যদি নেই, দেখবো যে বাল্বটা আবার হচ্ছে জ্বলছে। তার মানে ওগুলো যেহেতু মেটাল, ওগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তারপর দেখো, এরপর সি হোয়াট হ্যাপেন্স, তার মানে আমাদের রেজাল্টটা কি হবে, যেহেতু কপারের মতো আয়রন আর অ্যালুমিনিয়ামও মেটাল, তাহলে সেম রেজাল্টটাই দিবে, বাল্বগুলো জ্বলবে, তাই না? তারপর বাল্বটা জ্বলবে। আবার যদি আমরা নেক্সট কানেক্ট দ্য টু ওয়্যারস বাই পিস অফ উড, প্লাস্টিক, রাবার, তার মানে এবার আমরা নিচ্ছি নন মেটাল। এখন যদি আমরা কাঠ, প্লাস্টিক বা রাবারের ওয়্যার নিই, তাহলে দেখবো বাল্বটা আর জ্বলছে না। ঠিক আছে, তারপর দেখো, হ্যাজ দ্য ইলেকট্রিক বাল্ব ইলুমিনেটেড নাও? No, it has not, since rubber, plastic and piece of wood, all these are electric non-conductors. They cannot conduct electric charges from the cell. That's why the bulb has not illuminated. সামিহা, বোঝা গেছে যে প্লাস্টিক আমাদের মেটাল না? এই যে দেখো, ইলেকট্রিক নন কন্ডাক্টর, Yes, miss. কি শিখেছিলাম, ইলেকট্রিক নন কন্ডাক্টর সাধারণত নন মেটাল হয়। এই লেসনেরই প্রথম অংশটুকু দেখো, এই যে দেখো ফার্স্ট লাইনটা দেখো, লেসন 7-8 এ, metals are generally electric conductors and non-metals are electric non-conductors or insulators. ঠিক আছে? Okay, miss. ওকে, তাসজিদ, তারপর হোসেন, সাবির, তোমাদের ক্যামেরা অফ কেন? তোমরা কি ক্লাস করছো ঠিক করে, না অন্য কোনো কিছু করছো? তাসজিদ, সাবির, Yes, miss, করছি তো। Yes, miss. করছি miss। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা এখন লেসন 9 থেকে 11 এ যাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের চ্যাপ্টারের লাস্ট লেসন। তারপর আমাদের একটু কিছুটা, হ্যাঁ, তারপর আমাদের এন্ডিং করে দেওয়া আছে। এখন লাস্ট লেসনে দেখো, শুরুতে একটা টাস্ক। এই টাস্কটা কি, দেখো, মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট। তার মানে এবার আমরা মেটালের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট নিয়ে জানবো। মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট কি মনে আছে? আমরা একদম চ্যাপ্টারের শুরুতে এটা নিয়ে একটা ধারণা পেয়েছিলাম, যে যে পয়েন্টে, যে তাপমাত্রায় একটা কঠিন বস্তু তরলে পরিণত হয়ে যায় বা মেল্ট হয়ে যায়, সেটাকে আমরা মেল্টিং পয়েন্ট বলি। আবার যে তাপমাত্রায় একটা তরল পদার্থ গ্যাসিয়াস হয়ে যায়, সেই তাপমাত্রাকে, সেই পয়েন্টটাকে আমরা বয়লিং পয়েন্ট বলি। ঠিক আছে, Yes, miss. মানে যখন বয়েল হয়ে যাচ্ছে কোনো কিছু, তরল থেকে গ্যাসিয়াস হয়ে যাচ্ছে, সেটা বয়লিং পয়েন্ট। আবার যখন কঠিন জিনিস গলে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে, তখন সেটা মেল্টিং পয়েন্ট। ওকে, আচ্ছা, এবার Okay, আমাদের miss. টাস্কের নাম কি, টু নো অ্যাবাউট মেটালিক পয়েন্ট অফ সলিড। আচ্ছা, এবার আমরা সলিডের মেল্টিং পয়েন্ট অফ সলিড, আচ্ছা, সলিডের মেল্টিং পয়েন্ট নিয়ে যান, মানে কোন তাপমাত্রায় সলিড হচ্ছে গলে যায়। এখানে আমাদের রিকোয়ার্ড অ্যাক্সেসরিজ কি কি, 1 বিকার,
ওয়াক্স, থার্মোমিটার, টেস্ট টিউব, স্পিরিট ল্যাম্প এটসেট্রা। তার মানে আমাদের একটা বিকার লাগবে, মোম লাগবে, থার্মোমিটার লাগবে, টেস্ট টিউব আর স্পিরিট ল্যাম্প লাগবে। ঠিক আছে, তারপর দেখো প্রসিজারটা। Take some small pieces of wax in the test tube. Taking water in the beaker, keep it on the spirit lamp. তার মানে আমরা প্রথমে কি করব, কিছু মোমের গুঁড়া টেস্ট টিউবে নিব। এই যে এখানে একটা টেস্ট টিউব দেখতে পাচ্ছ তোমরা, এই যে একটা টেস্ট টিউব, এটা টেস্ট টিউব আর এটা বিকার। এটুকু তো সবাই জানি তাই না? এই যে বড় পাত্রটা এটাকে বলে বিকার, আর এই যে ছোট্ট চিকন নলের মতো টিউবের মতো এটাকে বলা হয় টেস্ট টিউব। মানে এখানে বিভিন্ন রকম টেস্ট করা হয়, তাই এই টিউবটার নাম টেস্ট টিউব। ঠিক আছে, বিভিন্ন কেমিক্যাল টেস্ট করা হয় ল্যাবরেটরিতে। তো আমরা কি করব, প্রথমে কিছু মোমের গুঁড়া নিব একটা টেস্ট টিউবে। তারপর কি করব, একটা বিকারে পানি নিয়ে তার নিচে তাপ দিতে থাকবো, যেটা কি ওয়াটার ইন দ্য বিকার এন্ড কিপ ইট অন দ্য স্পিরিট ল্যাম্প। এই যে একটা দেখো ট্রিপড স্ট্যান্ড, মানে যেটা হচ্ছে তিনটা মাথা, এই যে এখানে একটা মাথা, এখানে একটা মাথা, এখানে একটা মাথা। কে যেন আমাকে জিজ্ঞেস করেছিল যে ট্রাইপড টেবিল বলা হয় কেন, এখানে এখানে হচ্ছে তিনটা পা থাকে এই টেবিলের, তিন কোনা টেবিলটা তাই থাকে। তো এরকম একটা টেবিল নিয়ে আমরা কি করব, বিকারটা রাখবো, তার জালি দিব, তার নিচে স্পিরিট ল্যাম্প রেখে তাপ দেওয়া শুরু করবো। ঠিক আছে, তারপর কি হলো দেখো, immerse the test tube and thermometer in the water of the beaker so that none of them touches the bottom or wall of the beaker with the help of a stand as shown in the figure. তার মানে আমরা একটা স্ট্যান্ড নিয়ে, এই যে স্ট্যান্ডে দুইটা আংটার মতো থাকবে, দুইটা মাথা থাকবে, একটা মাথাতে টেস্ট টিউব আটকায় দিব আর একটা মাথাতে থার্মোমিটার আটকায় দিব, দিয়ে তারপর পানির মধ্যে প্রবেশ করাবো। এমন ভাবে প্রবেশ করাবো যাতে টেস্ট টিউব আর হচ্ছে এই থার্মোমিটারটা দুটার একটাও বিকারের গায়ে লেগে না থাকে। ঠিক আছে, মানে একদম পানির মাঝামাঝি দিকে, মানে ধর একটা গ্লাস, সেটার মাঝ বরাবর ঢুকায় দেয়, মানে বিকারের মাঝ বরাবর আমরা টেস্ট টিউব আর থার্মোমিটারটা এইভাবে প্লেস করে আটকায় দিব, যাতে এটা গায়ে না লেগে থাকে। তারপর দেখো, আবার হচ্ছে একদম তলাতেও ঠেকা যাবে, মানে ওয়ালেও লাগা যাবে না, আবার বটমও টাচ করা যাবে না। ঠিক আছে, তারপর দেখো, apply heat to the bottom of the beaker with the help of the spirit lamp. Notice the thermometer reading and the wax in the test tube. ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে এখানে প্রথমে এই প্রবেশ করানোর পর যখন স্পিরিট ল্যাম্প দিয়ে তাপ দেওয়া শুরু করেছি, শুরুর তাপমাত্রাটা দেখবো থার্মোমিটারে। ঠিক আছে, তারপর কি করব, মানে একটু দূর থেকে পর্যবেক্ষণ করতে থাকবো। Is the temperature of the thermometer increasing? Is there any change of the state of the wax? Observe carefully the condition of the wax when the temperature of the thermometer reaches nearly 57 degrees Celsius. এটা দেখো, তার মানে থার্মোমিটারের নর্মাল যে তাপমাত্রা ছিল, এই যে পানি গরম করা হচ্ছে স্পিরিট ল্যাম্প দিয়ে, একটা সময় কি হবে, থার্মোমিটারের তাপমাত্রা 57 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে। আর 57 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর আমরা দেখবো যে এই মোমটাও গলে গেছে, একদিকে টেস্ট টিউবের মোমও গলে যাচ্ছে, আর একদিকে থার্মোমিটারের টেম্পারেচারটাও 57 ডিগ্রি পর্যন্ত রিচ করেছে। ঠিক আছে, মানে এই যে মোমটা কি ছিল, মোমের গুঁড়া কিন্তু আমাদের তখন সলিড ছিল, 57 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়ার পর মোমের গুঁড়াটা লিকুইড হয়ে গেল। তার মানে 57 ডিগ্রি সেলসিয়াসই মোমের মেল্টিং পয়েন্ট হলো না? ওই যে আমরা শিখেছিলাম, ঠিক যে পয়েন্টে ঠিক যে টেম্পারেচারে একটা কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হবে, একটা সলিড সাবস্টেন্স লিকুইডে পরিণত হবে, সেটাকে মেল্টিং পয়েন্ট বলা হচ্ছে। তার মানে যে তাপ দিতে দিতে যখন মোমটা গলে যাবে, সেটা হবে 57 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ক্লিয়ার? কারো বুঝতে কোনো সমস্যা বা এই টাস্কটা নিয়ে কোনো কোশ্চেন? No, miss. ইস্তিমাম, কোনো কোশ্চেন নেই? No, miss. ওকে, এবার আমরা এই এন্ডিং প্যারাটা পড়ি। Is the wax melting? When the wax starts to melt, notice the temperature in the thermometer. What is the reading of this temperature? It is 57 degrees Celsius. Then 57 degrees Celsius is the melting point of wax. So at standard pressure, the temperature at which a solid begins to melt is known as its melting point. এটা হচ্ছে আমরা মার্ক করে রাখি, আমাদের স্কুলে যখন ডেফিনেশন সংজ্ঞা আসবে তখন আমাদের কাজে লাগবে। মেল্টিং পয়েন্ট কাকে বলে, সেটার সংজ্ঞা হচ্ছে at standard pressure the temperature at which a solid begins to melt is known as its melting point. ঠিক আছে, তার মানে মেল্টিং পয়েন্ট আসলে একটা টেম্পারেচার, যে ঠিক যে পয়েন্টটাতে একটা সলিড লিকুইডে কনভার্ট হয়ে যায়। Like wax,
each solid has its melting point. Now determine the melting point of ice. আচ্ছা, নিজে নিজে করতে বলেছে যে নিজে নিজে আমরা কি করব, আইসের মেল্টিং পয়েন্ট বের করব। ওকে, একটা টেস্ট টিউবে বরফের টুকরা নিয়ে সেখানে থার্মোমিটার ঢুকায় ওই যে একইভাবে এই ফিগারটার মতো সেট আপ করে নিয়ে আমরা আইসের মেল্টিং পয়েন্টটা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা বয়েলিং পয়েন্ট কি সেটা জানি। বয়েলিং পয়েন্ট নিয়ে কি বলেছিলাম, যে ঠিক যে টেম্পারেচারে একটা লিকুইড সাবস্টেন্স গ্যাসিয়াস সাবস্টেন্সে পরিণত হয়ে যায় সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। ওকে, সেটা দেখো এবার। When you take some water in a beaker and continue to heat it, what happens? The temperature of water increases and at certain temperature it begins to boil. The temperature at which water begins to vaporize is called the boiling point of water. তার মানে এই জিনিসটা আমাদের দরকারি ডেফিনেশনটা, the temperature at which water begins to vaporize is called the boiling point of water. ঠিক আছে, তারপর দেখো, like water each liquid has its specific boiling point. Let us determine the boiling point of water. আচ্ছা, এটা তো আমরা সবাই করতে পারবো কারণ আমাদের আশেপাশে ওয়াটার সবসময় একটা অ্যাভেলেবল সাবস্টেন্স, তাই না? আচ্ছা এবার দেখো, টু ডিটারমাইন দ্য বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার রিকোয়ার্ড অ্যাক্সেসরিজ। এখানে আমাদের কি লাগবে, একটা বিকার লাগবে, পানি লাগবে, থার্মোমিটার আর স্পিরিট লাগবে। জাস্ট চারটা জিনিস হলে আমরা এটা করতে পারবো। দেখো এটা, take a beaker with half of it filled with water. Put the beaker on the spirit lamp, immerse the thermometer in the water in the beaker as shown in the figure. Now apply heat and observe the temperature in the thermometer. When the temperature of the thermometer rises to 95 degrees Celsius, carefully observe the condition of water in the beaker. তার মানে আগের বারের মতোই কি করব, প্রথমে বিকারে পানি নিব, পানির মধ্যে থার্মোমিটারটা প্রবেশ করাবো, তারপর কি করব, স্পিরিট ল্যাম্প দিয়ে তাপ দিতে থাকবো। তাপ দিতে 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 যখন থার্মোমিটারের টেম্পারেচারটা 95 ডিগ্রিতে রিচ করবে, তখন আমরা দেখতে পাবো যে পানি আস্তে আস্তে কমা শুরু হয়ে গেছে, কিছু পানি হচ্ছে ধোঁয়া বের হচ্ছে, পানি বয়েল হয় শুরু হচ্ছে। ঠিক আছে, এরকম অবস্থা দেখতে পারবো। তার মানে 95 ডিগ্রি সেলসিয়াসের পর থেকে পানি বাষ্প হয়ে উড়ে যাবে। এবার দেখো, when the water begins to boil, notice the temperature in the thermometer. This temperature is the boiling point of water. What is the reading of this temperature? It is 100 degrees Celsius. তার মানে 95 ডিগ্রি সেলসিয়াসে একটা চেঞ্জ আসা শুরু করবে, ধোঁয়া বের হবে, আর ঠিক 100 ডিগ্রি সেলসিয়াসে সব একসাথে বাষ্প হয়ে উড়ে যেতে শুরু করবে, পানি পুরো পানিটাই বাষ্পীভূত হয়ে যাবে। ঠিক আছে, you can determine the boiling point of water or spirit, but as the organic substances are combustible, you cannot apply heat directly to them. You need to taking an aluminum pot with water and heat the beaker with ether or spirit on it. তার মানে আমরা যদি ইথার বা স্পিরিটের বয়েলিং পয়েন্ট বের করতে চাই, পানির মধ্যে এতটা সহজ হবে না। জাস্ট বিকারে যেমন আমরা পানি নিয়ে তাপ দিতে থাকলাম, এভাবে হবে না। এগুলো কি কম্বাস্টিবল, এগুলো হচ্ছে সরাসরি এই পদ্ধতিতে কাজ করবে না। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পটে হচ্ছে পানির সাথে মিক্স করে নিয়ে তারপর তাপ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এই টাস্কটা শেষ করে ফেলেছি। তোমাদের কারো কোনো কোশ্চেন? সবাই কি বুঝতে পারছো? কম্বাস্টিবল মানে জানি আমরা, বলো তো কম্বাস্টিবল মানে কি? সামিহা, ইস্তিমাম বলো দেখি। জানি না। এটা মানে হচ্ছে দাহ্য পদার্থ। ঠিক আছে, দাহ্য মানে যেটা খুব সহজে নিজে নিজেই জ্বলে যায়, এরকম একটা কিছু। ঠিক আছে, মানে যেমন অক্সিজেন নিজেই জ্বলে না, এরকম মানে জ্বলতে সাহায্য করে, হঠাৎ করে জ্বলে যায়। তো এটা কিসের জন্য, পানিতে মিশায়ে এবং অ্যালুমিনিয়ামের বড় পাত্রে নিয়ে তারপর হিট দিতে হয়, সরাসরি বিকারে নেওয়া যাবে না, তাহলে বিকার সহ পুরোটাই পুড়ে যাবে ওটার বয়েলিং পয়েন্ট বের করতে গিয়ে। ঠিক আছে, তো ইথার বা স্পিরিটের আমরা করব না। আমরা যদি বয়েলিং পয়েন্ট আসলে বের করতে চাই তাহলে একটা পানি নিয়ে আমরা এই টেস্টটা করে দেখবো। ঠিক আছে, ওকে, আমরা তাহলে পরের টপিকে যেতে পারি। বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন নেই? সবাই ঠিকঠাক মতো বুঝেছো? Miss. ওকে, ঠিক আছে। Yes. কি কোশ্চেন সামিহার? Miss, কোনো কোশ্চেন নেই। ও আচ্ছা, সব বুঝেছো, সেখানে ইয়েস বলেছো। আচ্ছা ঠিক আছে। Yes. চেঞ্জ অফ মেটাল এন্ড নন মেটাল when struck.
তাহলে এখন আমরা কি করব? স্ট্রাইক, স্ট্রাইক মানে তো বোঝো যে ধর একটা আঘাতে মেটালের নন মেটালের কি পরিবর্তন হয়, এটা এখন আমরা পড়বো। অবজারভেশন অফ টাস্কের নামটা হচ্ছে অবজারভেশন অফ চেঞ্জ অফ মেটাল এন্ড নন মেটাল অ্যাপ্লাইং স্ট্রাইক। So wait a minute. হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? Yes, miss. ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তাহলে কি করব? এই টাস্কটার নাম হচ্ছে স্ট্রাইকে মেটাল আর নন মেটালের কি চেঞ্জ হয় এটা বের করা। এখন আমাদের কি কি লাগবে? আয়রন প্লেট লাগবে, কপার পট লাগবে, ওয়ান হ্যামার লাগবে। তার মানে হচ্ছে আমাদের লোহার তৈরি একটা প্লেট লাগবে, তামার তৈরি একটা পট লাগবে, আর একটা হাতুড়ি লাগবে। প্রসিডারটা কেমন? টেক আয়রন পট অন ওয়ান হ্যান্ড এন্ড স্ট্রাইক ইট উইথ হ্যামার বাই অ্যানাদার হ্যান্ড। তার মানে আয়রনের পাত্রটা আমরা এক হাতে নিয়ে আরেক হাত দিয়ে হাতুড়ি দিয়ে জোরে জোরে বাড়ি দিই। হোয়াট হ্যাপেন্স? ইট ক্রিয়েটস এ চিংক্লিং সাউন্ড, মানে জোরে জোরে ছনছন করে উঠবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, যখন আমরা হচ্ছে লোহার তৈরি কোনো কিছুতে আঘাত করি তখন ঝনঝন করে ওঠে না? আর হাতুড়ির উপরের অংশটুকু তো মেটালিক, তো মেটাল মেটাল দুটো একসাথে একটা ঝনঝন টাইপ সাউন্ড করবে, সেটাকে এখানে বলেছে জিংলিং সাউন্ড। Will it be broken when struck? মানে এটা কি ভেঙে যাবে? No, it will not. কারণ আমরা আমাদের নিজেদের হাতে এত শক্তি নাই যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে একটা লোহার প্লেট ভেঙে ফেলবো, তাই না? তার মানে হচ্ছে ঝনঝন সাউন্ড করছে ঠিকই, কিন্তু খুব সহজে লোহার পাত্র ভাঙবে না। Similarly, taking the copper pot and strike it with the hammer, what happens? Now take some এখন এটাতে কি হবে? যদি আমরা তামার পটও নিই তাহলেও সেম জিনিসটাই হবে, কারণ আমরা জানি ধাতু সহজে ভাঙে না, এটাতে আঘাত করলে ঝনঝন শব্দ হয়। খুব আহ, বড় কোনো যন্ত্র বা খুব মডার্ন কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে তো অবশ্যই ভাঙা যায়, না ভাঙলে যে কোনো কিছু তৈরি করা যাবে কিভাবে? ধরো ভাঙা যায় বা তার শেপ পরিবর্তন করা যায়, কিন্তু সাধারণত আমাদের মানে মানুষ, আমরা হচ্ছে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নর্মালি কোনো মেটাল ভাঙতে পারি না। ঠিক আছে? Now take some pieces of sulfur and carbon. এখন এখন কি নিচ্ছে দেখো, সালফার কার্বন, এগুলো কিন্তু নন মেটাল। তার মানে আমাদের কপার আর হচ্ছে আয়রন এগুলো ছিল মেটাল, এবার আমরা নিচ্ছি সালফার আর কার্বন। এগুলো কি করব? স্ট্রাইক দেম এন্ড উইথ দ্য হ্যামার এন্ড অবজার্ভ। আচ্ছা, কার্বনের একটা রূপ কয়লা আমরা জানি। তোমরা কখনো কয়লা দেখেছো? দেখেছো আশা করি। কয়লায় কি হয়, যদি হাতুড়ি দিয়ে বাড়ি দাও সেটা কিন্তু খুব সহজেই ভেঙে যাবে। বা পেন্সিলের নিব, Yes, miss. আমাদের বাসায় আছে। হ্যাঁ, আবার পেন্সিলের নিব থাকে না, ওটা কি দিয়ে? সীসার তৈরি। ওটাও এক টাইপের কার্বনের আরেকটা রূপ, ওটাতেও যদি আঘাত করো ওটাও ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তার মানে এই যে কার্বনের মতো অধাতু বা নন মেটাল গুলোকে খুব ইজিলি ভাঙা যাচ্ছে হাতুড়ির বাড়ি দিয়ে, কিন্তু আয়রন বা কপারের কোনো পটকে অত ইজিলি ভাঙা যাচ্ছে না। আমার ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি যে মেটালকে যখন বাড়ি দেওয়া হয়, স্ট্রাইক করা হয়, তখন হচ্ছে সেটা খুব ঝনঝন শব্দ করলেও খুব সহজে ভাঙে না, কিন্তু নন মেটালের বেলায় সেটা খুব সহজে ভেঙে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা আমাদের লাস্ট লেসনে চলে আসবো। আচ্ছা, আমরা তো বুঝলাম যে আসলে ঘটনাটা কি হবে। এবার এরা কিভাবে কনক্লুশন দিয়েছে সেটা দেখি। As the iron and copper plates are stricken with hammer, they create jingling sound and remain unbroken. Therefore, we can say that metals create jingling sounds and do not break down easily when they are striken. তার মানে বুঝেছো, এই যে মেটালকে আঘাত করলে জিংলিং সাউন্ড হবে, কিন্তু ইজিলি ভাঙবে না। দ্যাট মিনস মেটালস আর নট ফ্র্যাজাইল মানে খুব ইজিলি ব্রেকেবল না, সহজে ভাঙবে না, ভঙ্গুর না। On the other hand, sulfur and carbon will get broken and will not create jingling sound. স্বাভাবিক, আমরা কয়লাকে যখন বাড়ি দিব তখন ঝনঝন শব্দ হবে না, খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। ওকে, এবার আমরা দেখি প্রিকশনস। এখানে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? ইউজ সিকিউরিটি স্পেকটাকলস এন্ড হ্যান্ড গ্লাভস সো দ্যাট সালফার or pieces of
charcoal do not enter the eyes or come to contact with your hands. তার মানে হচ্ছে সালফার বা কয়লা নিয়ে আমরা যখন কাজ করব তখন হচ্ছে গ্লাভস ইউজ করব, চোখে চশমা ইউজ করব, এগুলো যাতে আমাদের স্কিনের কন্ট্যাক্টে না আসে। স্কিনের জন্য কার্বন ক্ষতিকর, ঠিক আছে, কার্বন সালফার এই ধরনের পদার্থগুলো। আচ্ছা, এবার দেখো কুলিং। তখন আমরা কি করেছি, কঠিন জিনিসকে গলিয়ে তরলে করেছি, আবার তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করেছি। এখন আমাদের রিভার্সটা শেখা উচিত না, যে কিভাবে বাষ্পকে তরল করা যাবে বা তরলকে কিভাবে কঠিন করা যাবে, এটা শিখতে ইচ্ছা করছে না? কিভাবে গ্যাসিয়াস পদার্থকে তুমি লিকুইড বানাবা বা লিকুইডকে কিভাবে সলিড বানাবা, উল্টা প্রসেস আর কি। কি এটা আমরা শিখতে চাইতো নাকি? আচ্ছা, হ্যালো, রেসপন্স করছো না কারণ তোমরা Yes, miss. তোমরা Yes, আমার miss. বুঝতে পারছো তো ঠিক মতো? Yes, miss. Yes, miss. তাসজিদ বলো তো আমি কি বলেছি? আচ্ছা, সবাই ক্যামেরা অন করো। তোমরা আসলে কি করছো? ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে ক্লাস করো, অন্য কাজ না। তাসজিদ আর আরেকটা কে আছে? হোসেন সাবিদ। হোসেন সাবিদ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? Yes, miss. আচ্ছা, তুমি আর তাসজিদ তোমরা ক্যামেরা অন করো। ক্লাসে অ্যাটেন্টিভনেস খুবই জরুরি। ওকে, ঠিক আছে, আমরা মনোযোগ দিয়ে ক্লাস করব, অন্য কাজ করব না ক্লাসের সময়, ঠিক আছে? এবার আমরা কুলিং শিখবো। কুলিং নিয়ে কি বলেছি, যে এতক্ষণ আমরা সলিড কে লিকুইড বানিয়েছি, লিকুইড কে গ্যাসিয়াস বানিয়েছি। এবার আমরা উল্টা প্রসেসে আসবো, কিভাবে গ্যাসকে ঠান্ডা করে লিকুইড বানানো যায়, আবার লিকুইড কে ঠান্ডা করে সলিড বানানো যায়, এই প্রসেস, ঠিক আছে? এখন কুলিং কি সেটা দেখো। We light candles on birthday parties or when the electricity goes off. What happens in this case? A portion of wax burns to give light and another portion of wax melts down due to heat and falls along the body of this candles, which after some time lost heat freezes and converts to solid wax again. The process of changing from liquefied wax to solid wax is known as cooling. This may happen to all other liquids too. তার মানে আমরা যখন ক্যান্ডেল জ্বালাই তখন কি দেখি, ধরো এটা একটা ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল জ্বালাচ্ছি, তখন একটা সময় কি হচ্ছে, কঠিন জিনিস গলে আবার সেই গলাটা থেকে আগুন জ্বালায় বাষ্প হয়ে একই সাথে অনেক কিছু হচ্ছে, আবার একই সাথে কি হচ্ছে, কিছু অংশ তরল হয়ে পড়ে যাচ্ছে গলে গলে, এরকম হচ্ছে না? একই সাথে মোমটা বাষ্পে পরিণত হচ্ছে, আবার কিছু মোম গলে এই যে মোমবাতির গা বেয়ে বেয়ে পড়ে যায়। কখনো দেখেছো মোমবাতি জ্বালানোর পর যে কিছু তরল মোম গলে গলে যায়? আপনার কথা আমার কাছে কেটে কেটে আসছে। এখন শোনা যাচ্ছে? Yes, miss. এখন শোনা যাচ্ছে। আচ্ছা, বলেছি যে এই যে আমরা মোম যখন জ্বালাই, কিছু মোম বাষ্পে পরিণত হচ্ছে, আবার কিছু মোম গলে মোমবাতির পাশ দিয়ে এরকম তরল হয়ে গলে গলে পড়ছে। এটা আমরা দেখেছি মোম জ্বালানোর সময়। তো এই যে তরলে পরিণত হলো, একটু পরেই এই গলানো মোম গায়ের সাথে যে মোমবাতি লেগে থাকে এটা আবার সলিড হয়ে যায়, মানে একটু পরেই দেখা যায় যে জমাট বেঁধে গেছে, মানে মোমবাতিতে স্ট্রেইট থাকে না, এর এখানে এখানে এরকম অংশ বিশেষ কঠিন পদার্থ আকারে লেগে লেগে থাকে, ঠিক আছে? তো এই জিনিসটাই কিন্তু কুলিং, মানে এটা ন্যাচারালি কুলিং হয়ে যাচ্ছে, কোনো টেম্পারেচার কমানো বাড়ানো করতে হচ্ছে, ঠিক আছে? একই সাথে কিছুটা মেল্টিং হচ্ছে, কিছুটা বয়েলিং হচ্ছে, আবার কিছুটা কুলিং ও হচ্ছে, সবগুলোই হচ্ছে মোমবাতিতে। বুঝতে পারছো কি হচ্ছে? যখন জ্বালাচ্ছ তখন গলছে, আবার আগুন জ্বালাতে সাহায্য করছে, আবার একই সাথে কিছু মোম গলে পড়ছে যেগুলো আবার সলিড হয়ে যাচ্ছে। তার মানে দুই টাইপ রিঅ্যাকশনটাই মোমবাতিতে হয়। আচ্ছা, এবার আমরা একটা টাস্ক দেখলে আরো ক্লিয়ার হব। টাস্কের নাম কি? ডিটারমিনেশন অফ দ্য টেম্পারেচার অফ কুলিং। এখানে তার মানে কুলিং এর টেম্পারেচারটা আমরা মেজার করব। রিকোয়ার্ড অ্যাক্সেসরিজ, ওয়ান টেস্ট টিউব, ওয়ান বিকার, ওয়ান স্ট্যান্ড, তারপর হচ্ছে ওয়াক্স, ওয়াটার, ওয়ান থার্মোমিটার, স্পিরিট ল্যাম্প, ওয়্যার নেট, ট্রাইপড এন্ড ক্ল্যাম্প। আচ্ছা, তার মানে এত কিছু লাগবে আমাদের। মেইনলি এখানে তাহলে কি করব, আমরা মোমের কুলিং টেম্পারেচারটা বের করব, ঠিক আছে? এটার প্রসিডারটা দেখো। Take some wax in the test tube. Fill up the 3/4 position of the beaker by water, keeping the wire knot
ওভার দ্য ট্রাইপড প্লেস দ্য বিকার আপন ইট। তারপর কি করব, তার মানে এখানে আমরা কি করব, একটা স্ট্যান্ডে টেস্ট টিউব আটকায় নিব, সেই টেস্ট টিউবের ভেতরে কি দিব, গলানো মোম দেব। তারপর কি করব, গলানো মোমের মাঝখানে আবার একটা থার্মোমিটার প্রবেশ করাবো। আর এই বিকারে কি করব, 3/4 পানি নিব। 3/4 আমরা বুঝি 3/4, মানে 4/3 পানি নিবা। বিকারের পুরো অংশটার মধ্যে 4/3 পানি দিবা। সেটআপটা তো বোঝা গেছে তাই না? বিকারে 4/3 পানি নিচ্ছি, তারপর একটা স্ট্যান্ড দিয়ে একটা টেস্ট টিউব আটকে দিচ্ছি। তারপর সেই টেস্ট টিউবটা পানির মধ্যে ডুবালাম, সেই টেস্ট টিউবের মধ্যে আবার গলানো মোম দিলাম। সেই গলানো মোমের ভেতরে আবার আমরা হচ্ছে থার্মোমিটার প্রবেশ করালাম। ওকে, তারপর দেখো কি হচ্ছে। তার মানে এখানে আমরা কি করব, হিট দেওয়া শুরু করব। স্পিরিট ল্যাম্পের নিচে যে একটা তারের জালি দিয়েছি, তারপর নিচ থেকে হিট দেওয়া শুরু করব। কন্টিনিউ ইন অ্যাপ্লাইং হিট অন দ্য বটম অফ দ্য বিকার বাই স্পিরিট ল্যাম্প টিল দ্য ওয়াক্স কমপ্লিটলি মেল্টস ডাউন। তার মানে মোমটাকে আমরা পুরোপুরি গলিয়ে নিব, একদম পুরোপুরি গলিয়ে নিব। ঠিক আছে, মানে যতটুকু আধা আধা গলানো ছিল সেটাকে পুরোপুরি গলিয়ে নিব, ডাস্টটাকে গলিয়ে নিব। তারপর নাও ইমার্স দ্য থার্মোমিটার ইন দ্য টেস্ট টিউব so that the lower part of it remains dipped in the melting wax. তার মানে এই যে থার্মোমিটারটাকে আমরা এই গলানো মোমের মাঝখানে প্রবেশ করাবো। Remove the test tube with thermometer. The beaker then hold it. Remove the test tube with thermometer from the beaker and then hold it by the clamp in the stand. আচ্ছা, স্ট্যান্ডে আটকায় আমরা আগেই নিয়েছিলাম মানে আমাদের বর্ণনায়। আচ্ছা, স্ট্যান্ডে আটকায় নিল এরা। তারপর কি করলো, clean the test tube by tissue paper. Observe the temperature of the thermometer. See the temperature at the moment when the wax begins to freeze. তার মানে যখন পুরোপুরি গলে গেল তখন কি করব, আমরা টেস্ট টিউবটাকে বাইরে নিয়ে আসবো। বাইরে নিয়ে এসে তারপর আবার কি করব, এটাকে শক্ত হতে দেব। শক্ত হতে দেওয়ার পর একবারে যখন শক্ত হয়ে গেল, সলিড হয়ে গেল, গলার মুখটা সলিড হয়ে গেল বাইরে আনার পর, তারপর সেই সলিড হয়ে যাওয়ার সময় আবার টেম্পারেচার নোট করব। তার মানে যখন একবারে গললো তখন কত টেম্পারেচার সেটাও দেখতে হবে আমাদের। আবার যখন একবারে আপু আর 5 মিনিট আছে। আচ্ছা আপু, যখন একবারে সলিড হয়ে গেল সেই টেম্পারেচারটা আমরা নোট করবো। দুটা দুই রকম হবে না, ফার্স্ট টেম্পারেচারটা একটু বেশি হওয়ার কথা, কারণ তখন আমরা গলাচ্ছি মুখটা। আবার যখন টেস্ট টিউবটা আমরা বাইরে বের করে আনলাম, এটা বাইরে বের করে আনলাম, তখন কি হবে, তখন হচ্ছে এটা শক্ত হতে কিছুটা টাইম লাগবে। সেই শক্ত আমরা এদিকে কিন্তু গলানো মোমের ভেতরেই থার্মোমিটারটা প্রবেশ করে রাখছি। তার মানে যখন সলিড হবে তখন যে টেম্পারেচারটা হবে সেটাও আমরা নোট করতে পারবো থার্মোমিটার দেখে, তাই না? মানে বুঝতে পারছো? ইস্তিমাম, তুমি বলো তো প্রসেসটা কি? ইস্তিমাম, আমার কথা শুনতে পাচ্ছো? মিস আমার ইন্টারনেটে অনেক সমস্যা করছে মিস, সব কেটে কেটে শোনা যাচ্ছে। তুমি আমার এই যে আমরা যে টাস্কটা করলাম এই প্রসেসটা পুরোটা শোনোনি মনোযোগ দিয়ে? মিস কেটে কেটে আসছে, বুঝতেছি না আপনার কথা। আমারও সামিহা? নেট প্রবলেম। আচ্ছা, তাসজিদ তুমি আমাদেরকে এক্সপ্লেইন করো আমরা কি করলাম। তাসজিদ আছো ক্লাসে? হ্যালো সবার ক্যামেরা অফ কেন? তাসজিদ, ক্লাসে আছো? তোমরা কি ক্লাস করতে করতে অন্য কোথাও চলে যাচ্ছো? ইটস ভেরি ব্যাড। হোসেন সাবিত, তুমি বলো আমাকে, তুমি প্রসিজারটা কি বুঝলা? মিস এটা হ্যাঁ, প্রসেসটা কি ছিল সেটা আমাকে বুঝিয়ে বলো। মিস প্রসেসটা ছিল হচ্ছে কুলিং পয়েন্টের ডিটারমিনেশন। সেটা মানে আমরা মিস কিভাবে করেছিলাম? এটার দ্বারা আমরা বুঝতে পারবো। হুম, মিস আমরা টেস্ট টিউব নিয়েছিলাম, বিকার নিয়েছিলাম, স্ট্যান্ড, ওয়্যাক্স, পানি এসব নিয়ে মিস একটা এক্সপেরিমেন্ট করেছি। তারপর মিস আমরা ওয়্যাক্সের কুলিং পয়েন্টটা ডিটারমাইন করেছি, যেটাতে ওয়্যাক্স লিকুইড থেকে সলিডে চলে আসে। আপনার কথা ঠিক আছে, কিন্তু প্রথমে আমরা কি করেছি, এটাকে আগে হিট দিয়ে পুরোপুরি গলিয়ে নিয়েছি।
তার মানে যেটা মেল্টিং পয়েন্ট সেটা বের করার পর তারপর টেস্ট টিউবটাকে আমরা উঠায় নিয়ে আসছি বিকার থেকে, বাইরে এনে তারপর ওটাকে সলিড হতে দিয়েছি। সে সময় আবার টেম্পারেচারটা নোট করেছি যে কুল হতে আমাদের কত সময় লাগবে একদম সলিড হতে। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রসেসটা। ইয়েস মিস। At what temperature does wax begin to freeze? Is it 57 degrees Celsius? এটা 57 degree Celsius ছিল কিনা সেটা কোশ্চেন করেছে। Yes, that is correct. This temperature, that is 57 degrees Celsius, is the freezing point of wax. Earlier you got the melting point of wax as 57 degrees Celsius. তার মানে কুলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট সেম। ঠিক আছে, ওয়াক্সের কুলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট সেম হবে। That means the melting point and freezing point of a matter is the same. তার মানে এই লাইনটা আন্ডারলাইন করে নাও তোমরা, melting point আর freezing point of a matter is the same. তো সকল ম্যাটারেরই melting point আর freezing point এক থাকে। ঠিক আছে, এবার দেখো, তো tell us what the freezing point of water is. 0 degree Celsius, then the melting point of water should also be 0 degree Celsius. তার মানে melting point আর cooling point যেহেতু সেম হবে, কুলিং বা ফ্রিজিং পয়েন্ট যেটাই বলি আমরা সেটা সেম হবে, তাই ওয়াটারের মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট দুইটাই 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার দেখো, if the temperature of a matter remains beyond its freezing point, if it is greater than the surrounding temperature, then if the matter is kept in the surrounding temperature, it loses heat slowly. As a result, its temperature decreases, and when the temperature comes to the freezing point, it changes to solid state. As it happened in case of wax. When the wax was in liquid state, its temperature was more than 57 degrees Celsius. When the test tube with wax was brought outside, it emitted heat slowly. As a result, the temperature decreased. It was decreasing in this way to reach the freezing point, 57 degrees Celsius, and then the wax got frozen to become solid. ঠিক আছে, তার মানে বুঝতে পেরেছেন যে আমাদের সারাউন্ডিং টেম্পারেচারে নিয়ে এসে আমরা ওয়াক্সটাকে আবার সলিডে রূপান্তর 1 মিনিট করেছি। আছে। আচ্ছা আপু, তো আমরা সলিডে রূপান্তর করেছি, আবার সেটার মেল্টিং পয়েন্ট যত ছিল কুলিং পয়েন্টও সেটাই হবে, 57 ডিগ্রি সেলসিয়াস হবে। ঠিক আছে, সবাই আমাকে শুনতে পাচ্ছো? এই চ্যাপ্টারটা কি কঠিন লাগলো Yes, আমাদের? miss. চ্যাপ্টারটা কি আমাদের কঠিন লেগেছে? কঠিন লেগেছে? No, miss. আচ্ছা, চ্যাপ্টারটা সুন্দর করে পড়বে তোমরা। আজকে আমাদের চ্যাপ্টারটা শেষ, আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। ততদিন পর্যন্ত এই চ্যাপ্টারটা সুন্দর করে পড়তে থাকো, এক্সারসাইজ সলভ করো, আর ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।